আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ইউজার রেজিস্ট্রেশন এবং লগ ইন, এবং আমরা আমাদের যে হোম পেজ আছে এই হোম পেজটা আনঅথরাইজড ইউজার থেকে প্রোটেক্ট করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মাল্টিপল লেআউট, অর্থাৎ আমরা এমপ্লয়ির জন্য এবং আমাদের হোম পেজের জন্য দুইটা আলাদা আলাদা লেআউট অ্যাড করেছিলাম। তো আমরা আজকে লগইনের জন্য একটা ডিফারেন্ট লেআউট অ্যাড করব, যেটা আমরা আগের দিন অ্যাড করেছি। সেটা হচ্ছে অথ লেআউট। আমরা এই লেআউটটার মধ্যে লগইন এবং রেজিস্ট্রেশন পেজটা ডিজাইন করব। তার আগে আমরা একটা জিনিস দেখি, আমি যদি হোম পেজে যাই, এখন আনঅথরাইজড ইউজার আমি হোম পেজটা দেখতে পাচ্ছি। প্লাস আমি যদি দেই home/privacy, আমি প্রাইভেসি পেজটা দেখতে পারবো। ওকে, এখন আমরা জানি যে ডটনেটের একটা অ্যাট্রিবিউট আছে, ডিফল্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অথরাইজড অ্যাট্রিবিউট। আমি যদি লিখি অথরাইজড, আমি যদি এই অথরাইজড অ্যাট্রিবিউটটা লিখি আমার কন্ট্রোলারের উপরে, তাহলে আমি দেখব যে এটা মাইক্রোসফট এসপি.NET কোর অথরাইজেশন এখান থেকে আসছে। ওকে, তাহলে এই অথরাইজড অ্যাট্রিবিউটের কাজ কি? এই অথরাইজড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমি এই অ্যাট্রিবিউটটা যেই কন্ট্রোলারের উপরে দিব, আমি যদি হোম কন্ট্রোলারের উপরে দেই, তাহলে হোম কন্ট্রোলারের যতগুলো অ্যাকশন রেজাল্ট আছে সব অ্যাকশন রেজাল্ট গুলোই প্রোটেক্টেড। কারণ কি, এটা আনঅথরাইজড ইউজার এটা অ্যাক্সেস করতে পারবে না। এখন আমি যদি স্পেসিফিক একটা অ্যাকশন রেজাল্টের উপরে দেই, যেমন প্রাইভেসি, সেক্ষেত্রে কি হবে, আমার এই অ্যাকশন রেজাল্টটা অথরাইজড ইউজার অ্যাক্সেস করতে পারবে, বাকিগুলো আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যদি ব্রাউজারে যাই, আমি দেখি যে home/privacy-তে যখন আমি আসছি, তখন আমাকে বলছে কি নো অথেন্টিকেশন স্কিমা ওয়াজ স্পেসিফাইড, অর্থাৎ আমি যে এখানে অথরাইজেশন অ্যাট্রিবিউটটা দিয়েছি, এই অথরাইজেশনের জন্য আমার কি নাই, কোনো অথরাইজেশন স্কিমা ডিক্লেয়ার করা নাই। তাহলে আমরা জানি যে আমাদের অ্যাপ্লিকেশনে সবকিছু ডিক্লেয়ার করতে হয় হচ্ছে program.cs এ। তাহলে আমরা program.cs এ যাই। আচ্ছা, আমরা অথরাইজেশন স্কিমাটা পরে ডিক্লেয়ার করব, তার আগে আমরা ইউজারের রেজিস্ট্রেশনটা আগে করে আসি। তাহলে ইউজারের রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি করব, আমরা একটা মডেল নিব। আমরা নেই হচ্ছে অ্যাড নিউ ক্লাস ডিবি ইউজার। ওকে, তাহলে আমরা এখানে ডিবি দিলাম কেন? ডিবি দিলাম হচ্ছে আমরা ডাটাবেজ মডেল বোঝার জন্য। তাহলে ডাটাবেজ মডেল কি, আমরা যেই মডেলগুলো দিয়ে ডাটাবেজের এন্টিটি ডিক্লেয়ার করি এইগুলো হচ্ছে ডাটাবেজ মডেল। আর এক ধরনের মডেল আমরা ইউজ করি যেটা হচ্ছে ভিউ মডেল। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা বড় অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত দুই ধরনের মডেল ইউজ করি, একটা হচ্ছে ভিউ মডেল, একটা হচ্ছে ডাটাবেজ মডেল। তো এটা আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে ডিবি দিয়ে, ডিবি নেমিং কনভেনশন দিলাম, এটা হচ্ছে ডাটাবেজ মডেল। আমরা মডেলগুলোকে কেন আলাদা করব, ডিবি মডেল বা ভিউ মডেল? এর কারণ হচ্ছে আমার ডাটাবেজ মডেলে অনেকগুলো এন্টিটি থাকতে পারে যেটা আমার ভিউ মডেলে থাকবে না। যেমন আমি যদি ইউজারের জন্য একটা টেবিল ডিক্লেয়ার করি, আমি এখানে দিলাম ইউজারের আইডি, পাবলিক রিকোয়ার্ড স্ট্রিং নেম। আমি যদি এখানে রিকোয়ার্ড লিখে দেই, এখানে রিকোয়ার্ড লেখার মানে হচ্ছে আমার অ্যাট্রিবিউটটা বাই ডিফল্ট রিকোয়ার্ড, যেটা আমরা লেটেস্ট ডটনেটের ভার্সনগুলোতে পাই। আর যদি আমি এর আগের ভার্সনগুলো ইউজ করি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে উপরে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হবে, যেটা ডাটা অ্যানোটেশন থেকে আসে। ওকে, তাহলে আমি নিলাম হচ্ছে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ডটা হচ্ছে রিকোয়ার্ড, আমি এখানে দিলাম রিকোয়ার্ড পাসওয়ার্ড। ওকে, আমি এখানে চারটা প্রপার্টি নিলাম, যে চারটা মূলত আমার রেজিস্ট্রেশনের জন্য লাগবে। এখন এই রেজিস্ট্রেশন বাদেও আমার ইউজারের আরো অনেক ইনফরমেশন লাগতে পারে, যেমন ইউজারের ফোন থাকতে পারে, ইউজারের অ্যাড্রেস থাকতে পারে, যেগুলো আমি কি করব না, আমি ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন আমি এগুলো ইউজারের কাছ থেকে নিব না। ইউজার চাইলে পরবর্তীতে তার প্রোফাইলে গিয়ে সেটা আপডেট করতে পারে। তাহলে আমার মেইনলি দরকার কি, ইউজার ক্রিয়েট করার সময় ইউজারের নেম, ইমেল, পাসওয়ার্ড, এবং এই তিনটা ফিল্ডে আমি ইউজারের যে রেজিস্ট্রেশন ফর্ম ওখানে দেখাবো। তাহলে আমার ডিবি মডেলে আমার এক্সট্রা কিছু ফিল্ড আছে যেটা আমার ভিউ মডেলে থাকবে না, আবার ভিউ মডেলে আমার এক্সট্রা কিছু ফিল্ড থাকবে যেটা ডিবি মডেলে থাকবে না, সেটা শুধু ইউজারের ভিউ এর জন্য।
এই কারণে আমি ডিবি মডেল এবং ভিউ মডেল আলাদা ব্যবহার করছি এবং এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন আমরা জানি যে আমরা যদি একটা ক্লাস ডিক্লেয়ার করি এবং এটার জন্য যদি আমরা ডাটাবেজে একটা এন্টিটি বা একটা টেবিল অ্যাড করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার যে ডাটাবেজ যে কনটেক্সটটা আছে এই কনটেক্সটে গিয়ে কি করতে হবে, আমাকে পাবলিক ডিবি সেট, আমি যেই টেবিলটা ক্রিয়েট করব সেটা আমাকে এই কনটেক্সটের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমি দিলাম হচ্ছে পাবলিক ডাটা সেট ইউজার। ওকে, গেট সেট করলাম এবং আমি দিলাম হচ্ছে ডিফল্ট নট। ওকে, এখন আমার পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমার এই ইউজার টেবিলটা মাইগ্রেশন দিতে হবে। তাহলে আমি যাব প্যাকেজ ম্যানেজার কনসোল, এইখানে আমার যেই প্রজেক্ট ফাইলে আমার ডিবি কনটেক্সট আছে সেটা সিলেক্ট করে দিতে হবে এবং এইখানে আমার ওয়েব অ্যাপটা স্টার্টার ক্লাস প্রজেক্ট থাকতে হবে। তাহলে আমি এখন কি করব, এখানে অ্যাড মাইগ্রেশন অ্যাড ইউজার টেবিল, এটা আমি দিলাম হচ্ছে মাইগ্রেশনের নেম। এখন আমার এখানে একটা মাইগ্রেশন স্কিমা জেনারেট হবে। মাইগ্রেশন স্কিমা জেনারেট হওয়ার পর আমার ইউজার টেবিলের যে ক্রিয়েট টেবিল স্কিমা এটা জেনারেট হয়ে গেছে। এখন আমি কি দিব, আপডেট ডাটাবেজ। আপডেট ডাটাবেজ দিলে এই টেবিলটা আমার ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। তাহলে আমার মাইগ্রেশন ডান। এখন যদি আমি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে যদি আমি আমার যে ডাটাবেজ আছে এটা যদি রিফ্রেশ করি টেবিলগুলো, আমি দেখবো যে ইউজার টেবিলটা আমার এখানে চলে এসেছে। তাহলে যদি আমি এখন ইউজার টেবিল থেকে সিলেক্ট কোয়েরি করি, আমি যদি এখন সিলেক্ট কোয়েরি করি, আমার এই ইউজার টেবিলে কোনো ইউজার অ্যাড করা নেই। আমি এখন কি করব, আমি ইউজারের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো যেখান থেকে আমি ইউজার অ্যাড করব। তাহলে আমি অন্য ফাইলগুলো কেটে দেই, এর মধ্যে আমার program.cs এর কিছু মিডলওয়্যারের কোড আছে, যে মিডলওয়্যার গুলো আমার ইউজ হয় নাই বা দরকার নাই, আমি এটা কেটে দেই। ওকে, এখন আমি কি করব, আমি একটা কন্ট্রোলার অ্যাড করব। আমি এখানে অ্যাড কন্ট্রোলার, আমি কন্ট্রোলারের নাম দিব হচ্ছে অ্যাকাউন্টস। তাহলে অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টস, আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। ওকে, এখন অ্যাকাউন্টের মধ্যে আমার প্রথম যে মেথড সেটা হবে হচ্ছে রেজিস্টার। কারণ কি, আমাকে আগে রেজিস্টারের কাজ করতে হবে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড ভিউ, রেজর ভিউ, এবং আমি লেআউটটা এখানে সিলেক্ট করে দিব। তাহলে আমার লেআউট কি হবে, এর জন্য আমার রেজিস্ট্রেশনের জন্য যে লেআউট সেটা হচ্ছে অথ লেআউট। তাহলে আমি এখানে অথ লেআউট সিলেক্ট করে দিলাম এবং অ্যাড করলাম। এখন যদি আমি অ্যাপ্লিকেশন রান করি এবং অ্যাকাউন্ট/রেজিস্টারে যাই, তাহলে আমি দেখব যে আমার এই রেজিস্টার পেজটা আমি দেখতে পারবো। আমি এখানে যাই /account/register। ওকে, এটা হচ্ছে আমার রেজিস্টার পেজ। এখন আমি কি করব, আমি একটা ভিউ মডেল নিব। কারণ কি, আমার এখানে আমি যদি ডিবি মডেল দেখি, আমার ডিবি মডেলে আছে শুধু পাসওয়ার্ড। আমি এখন রেজিস্ট্রেশনের সময় ইউজারকে দুইটা অপশন দিব, একটা হচ্ছে পাসওয়ার্ড এবং একটা কনফার্ম পাসওয়ার্ড, এবং আমার বাকি যে দুইটা প্রপার্টি নেম এবং ইমেল, এই দুটা থাকবে। তো আমি এখন একটা মডেল ক্রিয়েট করি, রেজিস্টার ভিউ মডেল। আমি মডেলের মধ্যে অ্যাড নিউ ক্লাস রেজিস্টার ভিউ মডেল নামে একটা মডেল ক্রিয়েট করলাম। এবং আমি এখানে কি করব, নেম ইমেল পাসওয়ার্ড এই তিনটা আমি নিয়ে গেলাম, নেম ইমেল পাসওয়ার্ড। আমি চাইলে এখানে ডাটা অ্যানোটেশন থেকে স্ট্রিং লেন্থ দিয়ে দিতে পারি, স্ট্রিং লেন্থ আমি নেমের জন্য দিলাম 100, মিনিমাম 2। আমি ইমেইলের জন্য এটা ভ্যালিডেট করে দিতে পারি যে ইমেইল অ্যাড্রেস, এবং পাসওয়ার্ড যেটা, পাসওয়ার্ডের আমি ডাটা টাইপ দিয়ে দিলাম হচ্ছে ডাটা টাইপ ডট পাসওয়ার্ড। তাহলে আমি ভিউ মডেলের মধ্যে আমার যে ভ্যালিডেশনের স্কিমাগুলো, ডাটা অ্যানোটেশনের যে ভ্যালিডেশন, এগুলো আমি সেট করে দিলাম। এখন আমার পাসওয়ার্ডের মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমি আরেকটা নিলাম ডাটা টাইপ পাসওয়ার্ড, কম্পেয়ার করব আমি পাসওয়ার্ডের থেকে, এই প্রপার্টিটার নাম হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমি এখানে এই যে ভিউ মডেল, এই ভিউ মডেলটা আমার ডিবি মডেলের থেকে কেন আলাদা এটা হয়তো ক্লিয়ার।
যে আমার ডিবি মডেলের ডাটাবেজের যে এন্টিটি গুলো, ডাটাবেজের যে কলামগুলো সেগুলো থাকবে, কিন্তু ভিউ মডেলে আমার যে ভিউ এর যে মডেল, যে প্রপার্টি গুলো বা যে ফিল্ড গুলো ডিসপ্লে হবে এগুলো থাকবে আমার ভিউ মডেলে। ওকে, এখন আমি কি করব, অ্যাকাউন্ট কন্ট্রোলারে গিয়ে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে কি করব, আমার যে ডিবি কনটেক্সট আছে আমি এই ডিবি কনটেক্সটটা এখানে অ্যাড করে দিব, অর্থাৎ আমার যে ডিবি কনটেক্সটের ডিপেন্ডেন্সি সেটা আমি এখানে অ্যাড করে দিব। তাহলে প্রাইভেট রিড অনলি, বা ডিবি কনটেক্সটের নাম হচ্ছে ফাস্ট ওয়েব অ্যাপ কনটেক্সট, আমি এটার নাম দিলাম হচ্ছে কনটেক্সট, এবং আমি এটা ইনজেক্ট করব কোথায়, আমার যে অ্যাকাউন্ট কন্ট্রোলার সেখানে আমি ইনজেক্ট করব হচ্ছে কনটেক্সট, কনটেক্সট ইকুয়াল কনটেক্সট। ওকে, তাহলে আমার ভিউ মডেল রেডি, আমার মডেল রেডি। এখন আমাকে কি করতে হবে, আমার এই রেজিস্টার যে পেজটা, এই রেজিস্টার পেজটার জন্য আমাকে HTML টা ডিজাইন করতে হবে। তাহলে আমি এখন আমার এই রেজিস্ট্রেশন পেজটা ডিজাইন করি। আমি জানি যে আমি যেই পেজটা ডিজাইন করব, এই পেজটা ডিজাইন করার জন্য আগে কি করতে হবে, আমাকে এই মডেলটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি কোন পেজের জন্য এখানে ডিজাইনটা করব সেই মডেলটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে লিখলাম মডেল, আমার যে মডেল রেজিস্টার ভিউ মডেল সেটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমাকে কি করতে হবে, এখানে ফর্মটা ডিজাইন করতে হবে। তাহলে আমি লিখলাম ডিভ, আমি একটু এটা দ্রুত লিখি, ডিভ ক্লাস কন্টেইনার এমটি ফাইল, যাতে আমার উপরে একটা মার্জিন থাকে, ডিভ ক্লাস প্রো, জাস্টিফাই কন্টেন্ট দিব আমি সেন্টার। ওকে, তো এই হচ্ছে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশনের জন্য যে মার্কআপ, সেই মার্কআপটা। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি এখন যদি আমার রেজিস্টার পেজটা রিফ্রেশ করি, ওকে, তাহলে এখন আমি দেখবো যে আমার রেজিস্ট্রেশন পেজের যে ফর্মের ডিজাইন সেটা চলে এসেছে, কিন্তু ইউআইটা ঠিক নাই। আমি এখানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করেছি, অর্থাৎ বুটস্ট্র্যাপের কলএমডি এবং ফর্ম কন্ট্রোল যে ক্লাস সেটাই ইউজ করেছি, কিন্তু আমার ডিজাইনটা ঠিক আসে নাই। কারণ কি, এর কারণ হচ্ছে আমার যে অথ ডট লেআউট, এখানে আমার শুধু কি আছে, রেন্ডার বডি আছে। তাহলে আমার এখানে ডিজাইনের জন্য কি লাগবে, আমার বুটস্ট্র্যাপের যে সিএসএস এগুলোর জন্য আমার লাগবে কি, আমার আমি যদি লেআউটে যাই, বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলগুলো আমি এগুলো নিয়ে আসলাম, এইগুলো আমি অথ লেআউটে দিয়ে দিলাম, এবং এইখানে আমার কি থাকবে, এইখানে থাকবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের নাম, যেটা আমি ভিউ ডাটা থেকে লোড করব। ওকে, এবং আমার কি থাকবে, জাভাস্ক্রিপ্ট গুলো আমার নিচে কল হবে। তাহলে আমি যে জাভাস্ক্রিপ্ট এবং সেকশন এই পুরো জিনিসটা কপি করে নিয়ে যাই, এই পুরো জিনিসটা আমার লোড হবে হচ্ছে বডি ঠিক উপরে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, এখানে আমি দেখি দুইটা লেআউটের মধ্যে আমি যে কমন জিনিসগুলো, অর্থাৎ আমার বুটস্ট্র্যাপের সিএসএসটা দুই জায়গায় দরকার, আমি সেটা নিয়ে এসেছি, এবং আমার এই যে স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্টগুলো আমার দুই জায়গায় দরকার, কিন্তু আমার এখানে ন্যাভবারের যে হেডার এবং ফুটার, এটা আমার এই রেজিস্ট্রেশন লেআউটের জন্য দরকার নেই। এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি, আমি দেখবো যে রেজিস্টার পেজটা চলে এসেছে। ওকে, তাহলে আমি রেজিস্টার পেজের মধ্যে কি করেছি, আমি যদি একটু এইচটিএমএলটা আবার দেখি, আমি এখানে একটা অ্যাকশন রেজাল্ট কল করেছি, একটা কন্ট্রোলার কল করেছি। আমার কন্ট্রোলারটা হবে হচ্ছে অ্যাকাউন্ট। আমি কোন কন্ট্রোলার দিয়ে রেজিস্টার করব ইউজারকে, আমার রেজিস্টার কন্ট্রোলার হবে অ্যাকাউন্ট, এবং আমার অ্যাকশন হবে এসপি, অ্যাকশন হবে হচ্ছে, আমি নেম দিয়েছি হচ্ছে রেজিস্টার। তাহলে আমার এসপি অ্যাকশন হচ্ছে রেজিস্টার। এখন আমি যদি এখানে রেজিস্টার বাটনে ক্লিক দেই, আমি দেখবো যে এটা আমার যে কন্ট্রোলারে হিট করছে। এর কারণ কি, আমি এখানে ভ্যালিডেশনের যে কোড, যে স্ক্রিপ্ট, সেটা আমি এখানে নিয়ে আসি নাই। তাহলে আমি বলেছিলাম যে ডটনেটের একটা ডিফল্ট ভ্যালিডেশন স্ক্রিপ্ট থাকে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ভ্যালিডেশন পার্সিয়াল। এই স্ক্রিপ্টটা আমি নিয়ে এসেছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি দেখবো যে আমার যে ভ্যালিডেশন, আমি যে আমার ভিউ মডেলের মধ্যে যে ভ্যালিডেশনটা সেট করেছি, আমি যদি যাই ভিউ মডেলে যে ভ্যালিডেশনটা সেট করেছি, এই ভ্যালিডেশনটা এখানে কাজ করবে। আমি এখন যাই হচ্ছে রেজিস্টার, অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার। ওকে, আমি যদি এখন এখানে রেজিস্টার বাটনে ক্লিক দেই, আমি দেখবো যে ভ্যালিডেশনটা কাজ করছে। এই রিকোয়ার্ড আমি এখানে ডাটা অ্যানোটেশন ইউজ করিনি, কিন্তু .NET 10 এর সাথে রিকোয়ার্ড প্রপার্টির সাথে আমরা ডিরেক্টলি রিকোয়ার্ড ডিক্লেয়ার করতে পারি, সেখান থেকে আমার ভ্যালিডেশনটা কাজ করছে। ওকে, এখন আমি এই ইউজার সেভ করব কোথায়? আমার এই ইউজার সেভ করার জন্য এইখানে একটা পোস্ট অ্যাকশন লাগবে। যেই পোস্ট অ্যাকশনটা আমার রিসিভ করবে হচ্ছে আমি যে ভিউ মডেলটা দিয়ে ফর্মটা সাবমিট করব, এই ভিউ মডেলটা। তাহলে আমার এখানে অ্যাকশনের নেম কি হবে? অ্যাকশনের নেম হবে রেজিস্টার। এটা কি করবে? এটা হবে আমার http পোস্ট। এটা ভ্যালিডেট করবে হচ্ছে এন্টি ফরজারি টোকেন। ওকে, এখন আমি কি করব? এখানে অবশ্যই অ্যাসিং অ্যাওয়েট ইউজ করব, যাতে আমার এই মেথডটা বা এই অ্যাকশনটা এক্সিকিউট হওয়ার জন্য আমার অন্য কোনো অ্যাকশন ওয়েট না করে। এবং আমি এখানে কি করব? আমি এখানে রিসিভ করব হচ্ছে আমার যে মডেল, আমি যে মডেলটা দিয়েছি রেজিস্টার ভিউ মডেল, আমি সেটা এখান থেকে রিসিভ করব মডেল। ওকে, এরপর আমি কি করব? এখানে আমি মডেল স্টেট ভ্যালিডেশন করব। মডেল স্টেট ভ্যালিডেশন করে যদি আমার মডেল স্টেট কি হয়? ইনভ্যালিড হয়, তাহলে আমি ভ্যালিডেট করব কি? ইফ মডেল স্টেট ডট ইজ ভ্যালিড। তাহলে মডেল স্টেট যদি আমার ইজ ভ্যালিড কি হয়? ফলস হয়, আমি রিটার্ন করে দিব হচ্ছে ভিউ এবং আমার সেম মডেল। ওকে, এখন আমার মডেল স্টেট যদি ভ্যালিড হয়, তাহলে আমি কি করব? আমি আগে চেক করব এই ইমেল দিয়ে আমার ইউজার এক্সিস্ট আছে কিনা। তাহলে আমি চেক করব কি? বুল ইউজার এক্সিস্ট। তাহলে কনটেক্সট ডট ইউজার আমি অবশ্যই কি করব? অ্যাওয়েট ইউজ করব এনি অ্যাসিং। তাহলে এই ইউজার দিয়ে যদি আমার ইউজার এক্সিস্ট থাকে, তাহলে আমি কি করব? আমি মডেল স্টেটে ইমেল ইজ অলরেডি রেজিস্টার্ড নামে একটা মেসেজ অ্যাড করে দিব। যেহেতু এটা আমার ভিউ মডেল, তাহলে এটাকে আমার ডিবি মডেলে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে কি করব? ইউজারকে আমি আমার যে ডিবি মডেলের ইউজার, অর্থাৎ ডিবি ইউজার আমার যে ডাটাবেজ মডেল, আমি এটার একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমরা জানি যে নরমালি আমরা অবজেক্ট ক্রিয়েট করি কিভাবে? আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করি। আমরা সেই কাজটা এখানে করলাম। এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করার পর কি করব? এখানে নেমের জায়গায় আমার মডেলের নেম, ইমেল এবং পাসওয়ার্ড এটা দিয়ে দিব। ওকে, এখন আমি কি করব? আমার যে ডিবি কনটেক্সট, এখানে ইউজারকে অ্যাড করে দিব। অ্যাড এসিং ইউজার, এবং আমি যদি এসিং করি, তাহলে আমাকে কি করতে হবে? এখানে অ্যাওয়েট কল করতে হবে। এবং ফাইনালি আমি কি করব? ডিবি কনটেক্সট ডট সেভ চেঞ্জ। এখন যখন আমার ইউজার রেজিস্টার হয়ে যাবে, তখন আমি কি করব? আমার যদি আমি এখানে ট্রাই ক্যাচ লিখি, ট্রাই ক্যাচ, আমার যদি কোনো এক্সেপশন থাকে, তাহলে আমি রিটার্ন করব কোথায়? ভিউয়ে। এবং আমি কি রিটার্ন করব? আমার যে মডেল নিয়ে এসেছিল সেটা। আমরা এক্সেপশন হ্যান্ডলিং বলেছি, আমরা পরে দেখব। এবং আমরা এইখানে কি রিটার্ন করব? এইখানে আমরা রিটার্ন করব হচ্ছে, যেহেতু আমি উপরে এক্সেপশন গুলোর জন্য রিটার্ন করে দিয়েছি, আমার এখানে আমি এক্সেপশন হ্যান্ডলিং গুলোর জন্য আরেকটা ভিডিও করব। এবং এখানে আমরা রিটার্ন করব হচ্ছে রিডাইরেক্ট টু অ্যাকশন। তাহলে রিডাইরেক্ট টু অ্যাকশন আমার রিডাইরেক্ট করব হচ্ছে ইন্ডেক্স হোম, অথবা আমি রিডাইরেক্ট করব হচ্ছে আমার যখন রেজিস্টার হয়ে যাবে, আমি ইউজারকে রেজিস্ট্রেশন রিডাইরেক্ট করে দিব অ্যাকাউন্ট স্ল্যাশ লগইন, যেটা আমরা এখনো ক্রিয়েট করিনি। ওকে, এই হচ্ছে আমার ইউজার রেজিস্ট্রেশনের কোড। এটা খুবই সিম্পল। আমরা যে এমপ্লয়ির ক্রুড করেছি বা স্টুডেন্টের ক্রুড করেছি, আমরা সেম সেই জিনিসটাই এখানে নিয়ে এসেছি। পার্থক্য কি? আমরা এখানে একটা ভিউ মডেল নিয়েছি, যাতে আমরা ভিউ মডেল এবং ডিবি মডেলের পার্থক্য এখানে বুঝতে পারি। এখন আমি এখানে একটা ব্রেক পয়েন্ট দেই। ব্রেক পয়েন্ট দিয়ে যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যাব হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেজ। আমি একটা ইউজার ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিলাম 123456 123456। এখন যদি আমি রেজিস্টারে ক্লিক করি, আমি দেখবো যে আমার পোস্ট অ্যাকশনে চলে এসেছে। আমি এখন দেখি যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। ওকে, আমার ইউজার এক্সিস্ট ফলস। অ্যাড সেভ চেঞ্জ রিডাইরেক্ট লগইন। যেহেতু আমার লগইন অ্যাকশন আমি এখনো অ্যাড করিনি, এখানে পেজ নট ফাউন্ড দিবে।
ওকে, এখন আমি ইউজারে গিয়ে কি করলাম, আমি দেখলাম যে আমার ইউজার একটা ক্রিয়েট হয়েছে, যেখানে অ্যাড্রেস এবং ফোন নাল, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটাই চলে এসেছে। এখন আমার কাজ কি, এই পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করা, কারণ আমি ডাটাবেজে কখনো অরিজিনাল পাসওয়ার্ড স্টোর করব না, আমি পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করে স্টোর করব এবং ইউজারের নেম এবং ইমেল সেভ হয়েছে। এখন আমি কি করব, আমি এই পাসওয়ার্ডটা কিভাবে ইনক্রিপ্ট করা যায় এটা যদি একটু দেখি, আমি যাব হচ্ছে আমার যে প্রজেক্ট, এখান থেকে নুগেট প্যাকেজ ম্যানেজার। এখন আমার এই পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করা কেন দরকার, আমার প্যাকেজ ম্যানেজার ওপেন হতে হতে আমি বলি যে আমার যে ডাটাবেজ অ্যাডমিন বা যে ডাটাবেজটার অ্যাক্সেস করছে সে আমার এখন যদি আমি দেখি, সে সব পাসওয়ার্ডগুলো এখানে দেখতে পাচ্ছে, অর্থাৎ এই সাকিবের যে পাসওয়ার্ড 123456 সে ডিরেক্টলি দেখতে পাচ্ছে। তাহলে এইখানে ইউজারের যে ইনফরমেশন সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি কি করব, পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করব। তাহলে আমি পাসওয়ার্ড ইনক্রিপ্ট করার পর দেখবো যে আসলে আমার পাসওয়ার্ডটা ডাটাবেজে কিভাবে সেভ হচ্ছে। তাহলে আমি যদি এখানে bcrypt লিখি, bcrypt.net.next এই নামে একটা প্যাকেজ আছে, অর্থাৎ bcrypt.net/next, তাহলে আমি এই প্যাকেজটা এখানে ইনস্টল করব। এই প্যাকেজটা দিয়ে আমি কি করব, এই প্যাকেজের মধ্যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে পাসওয়ার্ডকে সে ইনক্রিপ্ট করবে। এখন আমি যখন পাসওয়ার্ডকে ইনক্রিপ্ট করব, আমি পাসওয়ার্ড ইনপুট দিব হচ্ছে 123456। এখন লগইনের সময় আবার এই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডের সাথে সেটা চেক করতে হবে যে আমার পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা। সেই ক্ষেত্রে সে এই প্যাকেজটা আমাকে আরেকটা মেথড দিবে, সেটা হচ্ছে ভ্যালিড পাসওয়ার্ড, অর্থাৎ ভেরিফাই পাসওয়ার্ড, যেটা দিয়ে আমি পাসওয়ার্ডটা ভেরিফাই করতে পারবো। তাহলে এখন আমি এখানে কি করব, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে হ্যাশ পাসওয়ার্ড নামে একটা মেথড আছে। আচ্ছা, আমি আগে অ্যাপ্লিকেশনটা বিল্ড দেই, আমি অ্যাপ্লিকেশনটা রিবিল্ড করি। এখন আমি যদি দেখি এখানে, আমি যদি দেখি যে হ্যাশ, যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা বিল্ড করেছি, হ্যাশ পাসওয়ার্ড, ওকে, এটা এইভাবে পাচ্ছে না। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার যে প্যাকেজ নেম, আমি সরাসরি সেটা থেকে এটা ইম্পোর্ট করব, bcrypt.net.bcrypt #password। এখানে আমি আমার model.password যেটা সেটা চিনাই দেব। তাহলে এখন কি হবে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি এবং আরেকটা ইউজার ক্রিয়েট করি বা আরেকটা ইউজার রেজিস্ট্রেশন করি, তাহলে আমি এই দুইটা পাসওয়ার্ডের মধ্যে পার্থক্যটা দেখতে পারবো যে আমার পাসওয়ার্ড ইনক্রিপশনটা কেন দরকার। আমরা জানি যে লেটেস্ট টেকনোলজিগুলোতে পাসওয়ার্ড সবসময় ইনক্রিপ্টেড থাকে, কারণ কি, এখন ডেভেলপার যেরকম বাড়ছে, হ্যাকারের সংখ্যাও সেইভাবে বাড়ছে। তো সবাই চেষ্টা করে অ্যাপ্লিকেশনগুলো হ্যাক করার জন্য। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পাসওয়ার্ডকে বা ডাটাকে ইনক্রিপশন করি। অনেকে যেটা করে যে শুধু পাসওয়ার্ড ইনক্রিপশন না, সব ডাটাগুলোই ইনক্রিপ্টেড করে রাখে। সো ইনক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি। ওকে, আমরা এখানে দিলাম জন, আমরা ইমেল দিলাম হচ্ছে john@gmail.com, আমরা পাসওয়ার্ড দিলাম 123456, কনফার্ম পাসওয়ার্ড 123456। এখন যদি আমরা রেজিস্টার করি, আমরা যদি এখন এখানে, আমি ব্রেক পয়েন্টটা এইখানে দিলাম, কন্টিনিউ দেই, ওকে, এখন যদি আমি ইউজারের মডেলটা দেখি, তাহলে আমি দেখবো যে এই যে পাসওয়ার্ড এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আর এখন এখানে 123456 বা এরকম কিছু নাই। এখন যদি আমি কন্টিনিউ দেই, আমার ইউজার যখন অ্যাড হবে, আমি যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে যদি আমি কুইরিটা এক্সিকিউট করি, সিলেক্ট করি, তাহলে দেখবো যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড যেটা, সেটা আমার একটা অন্যরকম একটা টেক্সট চলে এসেছে, যেটা আমরা ইনক্রিপ্ট করেছি, এটা হচ্ছে আমার ইনক্রিপ্টেড টেক্সট। আর এটা হচ্ছে আমার ফিক্সড বা ফ্ল্যাট পাসওয়ার্ড, যেটা 123456। তাহলে এখন যদি এই ডাটাবেজের যে অ্যাডমিন, সে যদি এই জনের যে পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে যায়, এটা কিন্তু তার পক্ষে সম্ভব না। তাহলে ডাটাবেজের অ্যাডমিনের কাছেও এই পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড বা সিকিউর। তো এই ছিল আমাদের ইউজারের রেজিস্ট্রেশন। আমরা পরের ভিডিওতে দেখব আমরা কিভাবে লগ ইন পেজটা ডিজাইন করে লগ ইন করতে পারি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।